চট্টগ্রামের ডক্টর ইউনূসের ধারণায় যে চট্টগ্রামের লোক অনেক স্মার্ট, তারা রাষ্ট্র চালনায় খুবই পারঙ্গম, সেজন্য নেওয়া হয়েছে। এবং এনজিও ব্যাকগ্রাউন্ড হতে হবে। আপনি এনজিও ব্যাকগ্রাউন্ডে যেমন ধরেন আপনার কত 6 জন না 7 জন এনজিও ব্যাকগ্রাউন্ড, এবং ডক্টর ইউনূসের যদি পরিচিত হন তাহলে আরো সুবিধা হয়। দেশ লাইনচ্যুত হয়ে পড়েছিল, সেই লাইনচ্যুত দেশকে এখন একটা গণতন্ত্রের সড়কে আনবার দায়িত্ব হচ্ছে এই সরকারের, এবং তারা সংস্কারের পাশাপাশি নির্বাচন দাবি করছে, রোডম্যাপ দাবি করছে। কিন্তু এতদিনে আমরা রোডম্যাপের প্রশ্নে কোনো সুনির্দিষ্ট বক্তব্য আমরা পেলাম না। এই সরকার কতদিন থাকবে, কিভাবে থাকবে, সেটা নিয়েও নানা প্রশ্নগুলো কিন্তু এখনো করা হচ্ছে। এই জব চাইবো এর সাথে যে নতুন যে উপদেষ্টা পরিষদ বাড়ানো হলো সে বিষয়ে আপনার একটু মন্তব্য চাইবো মঞ্জু ভাই। না, এখানে উপদেষ্টা পরিষদ নিয়ে আমার একটু কিছু মন্তব্য আছে। উপদেষ্টা পরিষদ অ্যাকচুয়ালি মন্ত্রিসভা, যেমন বিএনপি যে মন্ত্রিসভা করছে কিংবা আওয়ামী লীগ কিংবা অন্যান্য দেশের যে একটা সরকারি একটা রাজনৈতিক দল যে মন্ত্রিসভা করে, সেখানে কতগুলি এলিমেন্ট থাকে। একটা হচ্ছে যে কোর কম্পিটেন্স, যে মন্ত্রিসভা যে সব সদস্য আছেন, কেউ আইনের বিষয়ে বিশেষজ্ঞ থাকেন, কেউ প্রশাসনের বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা থাকে, কারো ট্রেডের বিষয় থাকে, কারো আপনার পররাষ্ট্র বিষয় থাকে। এই সব নিয়েই কিন্তু একটা মন্ত্রিসভা হয়। আরেকটা বিষয় তারা দেখেন যখন করেন, সেখানে তারা দেখেন যে জেন্ডার ব্যালেন্স হলো কিনা, মহিলা ঠিক মতো মানে নারী পুরুষের সম্ভাবনা এই মানে সংখ্যা আনুপাতিক আছে কিনা, ব্যালেন্স আছে কিনা। আরেকটা হচ্ছে যে আপনার এথনিক ডাইভার্সিটিকেও কিন্তু অ্যাড্রেস করা হয়। আরেকটা হচ্ছে যে ধর্মীয় যে ডাইভার্সিটি, সেখানে ব্যালেন্স করা হয়। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা তারা দেখেন রাজনৈতিক দলরা বা যে কোনো মন্ত্রিসভায়, সেটা হচ্ছে রিজিওনাল ব্যালেন্স, অর্থাৎ সকল অঞ্চল রিপ্রেজেন্টেড হয় কিনা মন্ত্রিসভায়। এইখানে আমরা কি দেখতেছি, যেমন দেখেন যে রংপুর বিভাগ 16টা জেলা, যেখানে আপনার আবু সাইদ শহীদ হয়েছেন, এই 16টা জেলার থেকে একজন অ্যাডভাইজার নাই, রাজশাহী থেকেও নাই, খুলনা বরিশাল থাকতে পারে 2-1 জন, বেশিরভাগই হচ্ছে 13 জন, তারও বেশি আপনার চট্টগ্রাম জেলা কিংবা চট্টগ্রাম বিভাগ। এর থেকে কয়েকটা জিনিস হয় যে এইসব বিভাগে কারণ কি? কারণ হইতে পারে, একটা প্রাথমিক কারণ হইতে পারে, ওটা বলতে পারেন যে এইসব দেশে এইসব এলাকাতে এই অ্যাডভাইজার হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক জন্মগ্রহণ করেন নাই। এটা একটা অবভিয়াস কারণ হইতে পারে। এরা সবাই মানে ওই লেভেলের লোক না। অধিকাংশ অ্যাডভাইজার চট্টগ্রাম থেকে মনোনীত হলেন, এটার কারণ কি? এটা ডক্টর ইউনূসের বাড়ি, এটা কারণ হতে পারে যে ডক্টর ইউনূসের ধারণায় যে চট্টগ্রামের লোক অনেক স্মার্ট, তারা রাষ্ট্র চালনায় খুবই পারঙ্গম, সেজন্য নেওয়া হয়েছে। এবং এনজিও ব্যাকগ্রাউন্ড হতে হবে। আপনি এনজিও ব্যাকগ্রাউন্ডে যেমন ধরেন আপনার কত 6 জন না 7 জন এনজিও ব্যাকগ্রাউন্ড, এবং ডক্টর ইউনূসের যদি পরিচিত হন তাহলে আরো সুবিধা হয়। সুতরাং যে একটা এই মন্ত্রিসভা বা উপদেষ্টা মন্ডলী হয়েছে, এটা কাজ করার মতো ক্ষমতা নাই। আপনি দেখেন এইখানে সাংস্কৃতিক বিষয় তো একটা গুরুত্বপূর্ণ বিষয় না এই সময়। এখানে বিষয় হচ্ছে সিকিউরিটি, বিষয় হচ্ছে আপনার ইলেকশন, রোডম্যাপ। এই রোডম্যাপ আমি কতবার বলছি, বলতে 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 আমি এখন বিরক্ত হয়ে গেছি যে আমি কেন, আপনারা সবাই রোডম্যাপ বলতেছেন কিন্তু তারা কিন্তু ওইদিকে রোডম্যাপের কোনো কথা বলতেছেন না। এখন বলতেছেন যে তাদের এই টেনিউর আনলিমিটেড হবে এবং তাদেরকে কেউ বৈধতা নিয়ে প্রশ্ন করতে পারবে না বলে প্রেসিডেন্সিয়াল অর্ডার নাকি করা হচ্ছে, শোনা যাচ্ছে। এখনো জারি হয় নাই, প্রজ্ঞাপন হয় নাই, আমি দেখিনি। আমি মনে করি কি জানেন, এই যে এখানে মুশাররফ সাহেব আছেন, আপনারা তো পলিটিক্স করেন, আপনারা সব কয়টা দল মোটামুটি সবগুলো এক হয়ে আপনারা একটা রোড ম্যাপ বানান নিজেরা। আপনারা নিজেরা একটা রোড ম্যাপ বানান। রোড ম্যাপটা বানায় একটা টাইম লাইন, যা যা দরকার হয়, যে কিভাবে করবেন, কি কি সংস্কার করবেন। আপনি তো আমূল সংস্কার করবেন না, আপনি তো এমন সংস্কার করবেন না যে রোড ডিভাইডারের 2 পাশে কি গাছ হবে। এই সংস্কার তো ইউনূস সাহেবকে করতে বলা হয় নাই, তাকে আনাই হয়েছে। এই পলিটিশিয়ানরা ফেল করছে ইলেকশন অর্গানাইজ করতে, ফেল করছে বলেই তো ডক্টর ইউনূসকে আনা হয়েছে। আর যদি ইলেকশন করতে পারতো
ঠিকমতো শেখ হাসিনা কিংবা বিএনপি কিংবা আওয়ামী লীগ সবাই মিলে যদি ঠিকমতো ইলেকশন করতে পারতো, তাহলে ডক্টর ইউনূসের তো দরকার নাই। তো সুতরাং আমাদের এই রাষ্ট্রের মূল সমস্যাই হচ্ছে ইলেকশন। সেই ইলেকশনটা তার দিতে হবে। এখন কিভাবে দিবেন, কখন দিবেন, কোন প্রক্রিয়ায় দিবেন, সেই জন্য উনি একটা সংস্কার কমিশন করছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সংস্কার কমিশনের 4 নম্বর টার্মস আছে যে ইলেকশন কমিশন কিভাবে কম্পোজড হবে। এখানে 5 জন সদস্য আছে, এটা 7 জন হবে না 3 জন হবে, তাদেরকে কিভাবে সিলেক্ট করা হবে, আপনার সার্চ কমিটি কিভাবে তৈরি করা হবে, সবকিছু চলতেছে। বদিউল্লাহ মজুমদার সাহেব ঘর্মাক্ত কলেবর হয়ে যাচ্ছেন এইসব আলোচনা করে। এদিকে ওটা সার্চ কমিটি করে ফেলছে, ইলেকশন কমিশন সার্চ কমিটি করে ফেলছে। এখন এই সার্চ কমিটি সংস্কার না হওয়ার আগে সার্চ কমিটি হয়ে গেল। আচ্ছা, এই কোশ্চেন তুলেন না কেন? যে আপনি যে সার্চ কমিটি করছেন, সার্চ কমিটির এক মেম্বার আমাকে বলছে যে কয়েক সপ্তাহের মধ্যে তো তারা ওই 10টা নাম দিবে, সাবমিট করে দিবে, তার ভিতর থেকে 5টা নাম প্রেসিডেন্ট সিলেক্ট করবে। ওকে, সুতরাং আপনি ধরেন এই ডিসেম্বরের আগেই, ডিসেম্বরের আগে কি নাম নেওয়া হবে না, প্রস্তাব নেওয়া হবে না, সেটা তো নেওয়া হবে নাকি? না 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 না, তাদেরকে দেওয়া হচ্ছে যে শেখ হাসিনা যে সার্চ কমিটি করার যে আইনটা করে গেছিল না তড়িঘড়ি, ওই আইনের উপর ভিত্তি করেই তো সার্চ কমিটি করা হয়েছে। তো এখন ঘোরার আগে গাড়ি জুড়ে দিচ্ছে, এতে আর আমি বুঝতে পারতেছি না। তাহলে এই বদিউল্লাহ মজুমদার সাহেবকে এই বয়সে এত খাটানোর দরকারটা কি? আপনারা যদি সার্চ কমিটি করে ইলেকশন কমিশন গঠনই করে ফেলান, তাহলে হোয়াই ডু নিড এনি রিফর্ম? এখানে এখানে হজবরল লেজে গবরে অবস্থা হয়ে গেছে গভর্নমেন্টের। এরা বুঝতেই পারতেছে না যে হাউ টু রান এ গভর্নমেন্ট। দ্যাটস দ্য প্রবলেম। মঞ্জু ভাই ধন্যবাদ। একটু ছোট